গত ক্লাসে আমরা কৌটিল্যকে কেন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়েছে সেটা বলেছিলাম। আজকে আমরা পড়ব কৌটিল্য অর্থশাস্ত্র সম্পর্কে। অর্থশাস্ত্রের আবিষ্কার হয়েছিল, অর্থশাস্ত্রের রচনা সংক্রান্ত কিছু বিতর্ক রয়েছে, আর লাস্টে জানবো আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি দেওয়া রয়েছে এই অবধি। তারপরে ক্লাসে আমরা অর্থশাস্ত্রের বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি কি কি রয়েছে ভেতরে সেগুলো দেখো। কৌটিল্যের যে অর্থশাস্ত্র, কৌটিল্য বা চাণক্য ছিলেন প্রাচীন ভারতের এমনই এক বিশিষ্ট পণ্ডিত, দার্শনিক, কূটনীতিবিদ এবং রাজ উপদেষ্টা, যার রচিত অর্থশাস্ত্র গ্রন্থটি প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে একটি আকর গ্রন্থ বলে বিবেচিত হয়। তাহলে তার রচিত যে অর্থশাস্ত্র সেটা প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে একটা মূল গ্রন্থ, আকর গ্রন্থ, মূল গ্রন্থ বলে বিবেচিত হচ্ছে। এরপরে গুরুত্বপূর্ণ লাইন দেখো, খ্রিস্টপূর্ব 4th শতকে রচিত অর্থশাস্ত্র গ্রন্থে তাহলে তোমাদের প্রশ্ন যদি পড়ে যে অর্থশাস্ত্র রচিত হয়েছিল কখন, তোমরা লিখতে পারো খ্রিস্টপূর্ব 4th শতকে। মূলত রাষ্ট্রের ও প্রজাবর্গের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে এখানে অর্থশাস্ত্রের আলোচ্য বিষয় কি, মানে অর্থশাস্ত্র আমরা যদি পড়ি তাহলে এই অর্থশাস্ত্রে আমরা কি পাবো, রাষ্ট্রের এবং প্রজাবর্গের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা কিন্তু জানবো, যে এখানে রাষ্ট্রের কি কর্তব্য এবং প্রজাদের কি কর্তব্য রাষ্ট্রের প্রতি, সেটা সম্পর্কে কিন্তু আমরা জানবো। রাজার কর্তব্য জানবো, রাষ্ট্রের চরিত্র কেমন হবে সেটা জানবো, যুদ্ধনীতি জানবো, অর্থনীতি সম্পর্কে জানতে পারবো, প্রজা কল্যাণ ইত্যাদি নানা বিষয়ে তার অভিমত পরামর্শ এই গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ আছে। তার মানে কি, কৌটিল্য অর্থশাস্ত্র যদি আমরা পড়ি তার মানে রাজার কর্তব্য, রাষ্ট্রের যে চরিত্র, যুদ্ধনীতি কিভাবে যুদ্ধ করব বা যুদ্ধের সময় আমাদের নীতি কেমন গ্রহণ করতে হবে তাহলে যুদ্ধে জয় হবে, এবং অর্থনীতি কিভাবে আমরা চাঙ্গা করতে পারি বা আমাদের অর্থনীতি কিভাবে আরো ডেভেলপ হবে সেইগুলো নিয়ে এই অর্থশাস্ত্রে কিন্তু বর্ণিত আছে। এরপরে আমরা চলে আসি অর্থশাস্ত্র আবিষ্কার সম্পর্কে। প্রাচীন ভারতীয় সাহিত্যে অর্থশাস্ত্রের উল্লেখ থাকলেও দীর্ঘকাল এই গ্রন্থের কিন্তু হদিশ পাওয়া যায়নি। 1905 খ্রিস্টাব্দে মহীশূরে ওরিয়েন্টাল লাইব্রেরির গ্রন্থাগারিক ও পণ্ডিত ডক্টর আর শ্যামশাস্ত্রী সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি আবিষ্কার করেন। দেখো, তার মানে অর্থশাস্ত্র যে গ্রন্থটি সেটা কিন্তু সংস্কৃত ভাষায় প্রথমে ডক্টর আর শ্যামশাস্ত্রী বা শ্যামশাস্ত্রী সেটা সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি আবিষ্কার করেছিলেন। এইটা মাথায় রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে। এবং বইটি সংস্কৃত প্রকাশ করা হয় 1909 খ্রিস্টাব্দে। এরপর 1915 খ্রিস্টাব্দে কৌটিল্যাস অর্থশাস্ত্র নামে অর্থশাস্ত্র গ্রন্থের ইংরেজি প্রকাশিত হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ, এখানে একটা জিনিস এক্সট্রা দেওয়া রয়েছে যে মূল গ্রন্থটি 75% পাওয়া গেছে বলে জানা গেছে। তার মানে 25% যে অর্থশাস্ত্রে লেখা ছিল সেটা কিন্তু আমরা আর পাই না, মানে 75%ই আমরা পেয়েছি শুধুমাত্র। বেশ, আচ্ছা, আমরা আমাদের যেহেতু আমরা বাংলা ভাষায়, তা বাংলা ভাষায় কৌটিল্য অর্থশাস্ত্র প্রথম প্রকাশ করেন কে, পণ্ডিত রাধা গোবিন্দ বসাক। তাহলে পণ্ডিত রাধা গোবিন্দ বসাক তিনি কিন্তু বাংলায় এই কৌটিল্য অর্থশাস্ত্রটা কিন্তু রচনা করেছিলেন। এবার দেখো, এই অর্থশাস্ত্র রচনা সংক্রান্ত বিতর্ক কিছু রয়েছে, মানে অর্থশাস্ত্র অনেকে বলছেন যে কৌটিল্যের রচনা নয়, তার জন্য তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিছু যুক্তিও দিয়েছেন। আবার অনেকে মেনেও নিচ্ছেন যে না, অর্থশাস্ত্র কৌটিল্যেরই লেখা। এবার আমরা সপক্ষে কিছু যুক্তি শুনবো আর বিপক্ষেও কিছু যুক্তি শুনবো। আমি জাস্ট দুটো আলোচনা করব, দুটো সপক্ষে যে দুজন কি কারণে বলছে যে না কৌটিল্যের লেখা নয়, আর কারা বলছেন না কৌটিল্যেরই লেখা। যেমন দেখো, প্রাচীন ভারতীয় শাস্ত্র সমূহে অর্থশাস্ত্রের উল্লেখ রয়েছে। যেমন প্রাচীন ভারতের বহু গ্রন্থ এমন রয়েছে
এবং শাস্ত্রসমূহ অর্থশাস্ত্রের উল্লেখ মেলে। আমরা জানি যে দেখবে একটা ভ্যালিড গ্রন্থ কখন হবে, যখন আর একটা পুরাতন কোনো গ্রন্থের নিদর্শন পাই, আবার সেই নিদর্শন যদি আমরা সচরাচর সামনে না আসে, তাহলে অন্যান্য যদি গ্রন্থেও সেটার উল্লেখ থাকে, সেটাকে আমরা ভ্যালিড মানি। যেমন আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, উদাহরণ হিসাবে বলছি যে রামায়ণ যে সেই তখন হয়েছিল রামচন্দ্রের যুগে, আমরা কিভাবে সেটাকে ভ্যালিড প্রমাণ করবো? আমি বলতেও তো পারি যে মাত্র 1000 বছর আগে রামায়ণ লেখা হয়েছিল। হ্যাঁ, তখনই ভ্যালিড বলবো যেটা 1000 বছর লেখা কোনো গ্রন্থে যদি রামায়ণের উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বা আরো পুরনো যদি রামায়ণ হয়, যে 1000 বছরের আগে কিংবা তারও আগে যে বইগুলোতে রামায়ণের উল্লেখ যদি থাকে কোনো বইয়ে, পুরনো বইগুলোতে, মানে 1000 বছরের পুরনো, তাহলে আমরা সেই রামায়ণ হয়েছিল বা রামায়ণটা 1000 বছরেরও পুরনো, সেই হিসাবে আমরা ভ্যালিড মানতে পারি। তাহলে এখানেও কিন্তু সেটা বলছে যে প্রাচীন ভারতের বহু এমন গ্রন্থ রয়েছে এবং শাস্ত্র রয়েছে যেখানে অর্থশাস্ত্রের আমরা উল্লেখ পাচ্ছি। যেমন গুপ্ত যুগের যে পুরাণ, গুপ্ত যুগের পুরাণে অর্থশাস্ত্রের উল্লেখ কিন্তু আমরা পাই। তাহলে গুপ্ত যুগ সেই অনেক আগেকার, তখন আমরা অর্থশাস্ত্রের প্রমাণ পাচ্ছি। এছাড়া নারদ স্মৃতি অর্থশাস্ত্রের সঙ্গে তুলনীয় অনুচ্ছেদও কিন্তু রয়েছে। তার মানে দেখো এইখানেও বিভিন্ন গ্রন্থে কিন্তু আমরা, প্রাচীন গ্রন্থে আমরা কিসের প্রমাণ পাচ্ছি? অর্থশাস্ত্রের। আর একটা হচ্ছে শ্যামশাস্ত্রীয় মত। পণ্ডিত শ্যামশাস্ত্রী বা শ্যামশাস্ত্রী অর্থশাস্ত্রের ইংরেজি অনুবাদের ভূমিকায় যুক্তি সহকারে বলেন, কৌটিল্য কর্তৃক সুবিস্তৃত অর্থশাস্ত্র গ্রন্থটি রচিত হয়েছে। এইভাবে কিন্তু বলা যায়। আবার এর পক্ষে কিছু ঐতিহাসিক এন.সি. ব্যানার্জি এরও মত রয়েছে। ডক্টর এন.সি. ব্যানার্জি তার গ্রন্থে কৌটিল্যের অর্থশাস্ত্র প্রসঙ্গে বলেছেন, মেগাস্থিনিসের সম্পূর্ণ গ্রন্থটি পাওয়া যায়নি। দেখো মেগাস্থিনিসেরও যে ইন্ডিকা গ্রন্থ, সেটা কিন্তু সবটা আমরা কিন্তু পাই না, সবটা আমরা পাই না। তাই সেখানে কৌটিল্য বা অর্থশাস্ত্রের অনুপস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা প্রসঙ্গ কিন্তু নয়। তার মানে দেখো একটা জিনিস, আমরা যেহেতু মেগাস্থিনিসের বইটাও সম্পূর্ণ পাই না, তার মানে এখানে মেগাস্থিনিস যে সময়কার, সেই সময়ে কিন্তু কৌটিল্য ছিলেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেগাস্থিনিস সে পুরো বইটা যদি আমরা পেতাম, নিশ্চয়ই তার বইয়ে কৌটিল্যের অর্থশাস্ত্র মানে অর্থশাস্ত্র সম্পর্কে হয়তো কিছুটা বর্ণনা থাকলেও থাকতে পারত। সেই জন্য কিন্তু এখানে ঐতিহাসিক এন.সি. ব্যানার্জির মতে, দেখো আমি বারবার বলছি ইতিহাস পড়ছো যেহেতু, এখানে ঐতিহাসিকের নাম উল্লেখ করে আমাদের কিন্তু এই জিনিসগুলো লিখতে হবে। তোমার মতের এখানে কোনো গুরুত্ব নাই। তুমি পক্ষে যখন যুক্তি দেবে তখনও কোনো ঐতিহাসিকের নাম উল্লেখ করে দেবে। এটা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও তাই, রাষ্ট্রবিজ্ঞানীর মতে বা ইতিহাসের ঐতিহাসিকের মতে। তার মানে তিনটে আমরা মত পেলাম, তিনজনের নাম এখানে কিন্তু পেলাম, সপক্ষে যুক্তি। এবার দেখো বিপক্ষে মানুষেরা কি বলছেন, কেন অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা নয়। এক নাম্বার হচ্ছে ঐতিহাসিক কিথ এর কি মত। ঐতিহাসিক কিথের মত অনুসারে অর্থশাস্ত্র মৌর্য যুগের রচিত হয়নি, এর রচয়িতা কৌটিল্য ছিলেন না। তার মানে মৌর্য যুগে এই অর্থশাস্ত্র লিখিত হয়নি। তিনি কি উল্লেখ করেছেন, জনৈক রাজ কর্মচারী এই গ্রন্থটি রচনা করেছেন। তাহলে কিথের মত অনুযায়ী কি রাজ কর্মচারী এই গ্রন্থটি রচনা করেছেন। দেখো আর একজনের মত অনুযায়ী আমি বলি, ঐতিহাসিক রমিলা থাপারের মত অনুযায়ী কি, দেখো বিশিষ্ট ইতিহাসবিদ রমিলা থাপারের মতে অর্থশাস্ত্রের আদি প্রণেতা কৌটিল্য ছিলেন না। কার মতে? রমিলা থাপার, ঐতিহাসিক রমিলা থাপার। এইগুলো নামগুলো কিন্তু মনে রাখবে। আর যুক্তি যখন দেবে, আমি বারবার বলছি এদের নাম কিন্তু উল্লেখ করতেই হবে, তবে কিন্তু যুক্তিগুলো কিন্তু পরপর হবে। আমি আবার বলি, এই অর্থশাস্ত্রের আদি প্রণেতা কৌটিল্য ছিলেন না, কিন্তু তিনি খ্রিস্টপূর্ব 4র্থ বা তার পরবর্তী সময়ে অর্থশাস্ত্রের সম্পাদনা করেন।
এবং বিভিন্ন অংশের পরিবর্তন সংশোধন করেন। দেখো, তিনি মানছেন যে হয়তো কৌটিল্য যদিও করে তার কিছু পরিবর্তনও হয়, সংশোধনও হয়, কিন্তু সেটা খ্রিস্টপূর্ব চতুর্থ বা তার পরবর্তী সময়ে। এইটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? তার মানে আমরা সপক্ষে কিছু যুক্তি পেলাম যে কৌটিল্যের অর্থশাস্ত্র লেখা এবং কৌটিল্যের অর্থশাস্ত্র লেখা নয়, এর সপক্ষে এবং বিপক্ষে যুক্তি আমরা কিন্তু পেয়েছি। বেশ, দেখো একটা টুকরো কথাতে এখানে অর্থশাস্ত্র সম্পর্কে কিছু বলা রয়েছে। অর্থশাস্ত্রের রচয়িতা নিয়েই কেবল নয়, অর্থশাস্ত্র রচনার সময়কাল নিয়েও ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। অনেকেই মনে করেন যে এই গ্রন্থটি মৌর্যোত্তর পর্বে রচিত, মানে মৌর্য যুগের পরবর্তী সময়কালে কিন্তু রচিত। কোনটা? মৌর্য যুগের পরবর্তী সময়কালে রচিত কৌটিল্যের অর্থশাস্ত্র। এই বিষয়ে তাদের যুক্তিও রয়েছে। একবার দেখে নি, মৌর্য যুগে চীনের সঙ্গে ভারতের যোগাযোগ না থাকলেও অর্থশাস্ত্রে চীনা রেশমের কথা কিন্তু বলা হয়েছে। অর্থশাস্ত্র আমরা যদি পাই তাহলে চীনা রেশমের কথা কিন্তু আমরা পাবো, কিন্তু মৌর্য যুগে এখানে চীনের সঙ্গে ভারতের কোনো যোগাযোগই নেই, আর রেশম তখন চীনে হতো। এ থেকে ধারণা করা হয় যে অর্থশাস্ত্র মৌর্য যুগের অনেক পরে লেখা, তাহলে অনেক পরে লেখা। আর অর্থশাস্ত্রের সংস্কৃত ভাষা মানে রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখিত হয়েছে। তাহলে অর্থশাস্ত্রে কি সংস্কৃত ভাষাই হচ্ছে কি রাষ্ট্রের ভাষা। রাষ্ট্রের মানুষজন কোন ভাষায় কথা বলছেন? সংস্কৃত ভাষায়। কিন্তু মৌর্য যুগে সংস্কৃত ভাষা ব্যাপকভাবে কিন্তু প্রচলিত ছিলই না। তাহলে মৌর্য যুগে আগে কিংবা মৌর্য যুগে যদি অর্থশাস্ত্র প্রচলিত হতো তাহলে সংস্কৃত কিন্তু তখন প্রচলিত থাকতো। কেননা আমাদের যেমন, যদিও আমাদের রাষ্ট্রভাষা নয় হিন্দি, তবুও দেখবে আমাদের দেশের বহুত মানুষ, বেশিরভাগ মানুষ আমি যদি বলি হিন্দিতে কথা বলে। ইংরেজি আছে, এখানে বাংলা আছে, বিভিন্ন প্রদেশ অঞ্চলে তামিল আছে, তেলেগু আছে। তার মানে সেই সময় কি চলতো? সংস্কৃত ভাষা কিন্তু ব্যাপকভাবে রাষ্ট্রীয় ভাষা হিসাবে কিন্তু প্রচলিত ছিল না। তাই উক্ত অর্থশাস্ত্র রচনার প্রকৃত সময়কাল নিয়ে অনেকেরই কিন্তু সন্দেহ রয়েছে। তার মানে দেখো, তোমাকে শুধুমাত্র যুক্তি, মানে এখানে যদি বলে দিই যে অর্থশাস্ত্র কৌটিল্যেরই লেখা, এখানে কিন্তু কিছু সমস্যাও আছে। এই সমস্যাটা আমাকে জানতে হবে, কেন নয় অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। এই যুক্তিগুলো তোমাকে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে, বড় প্রশ্ন যদি আসে, ঠিক আছে? এরপরে দেখো, যারই লেখা হোক, আমাদের কিন্তু কৌটিল্যের এখানে নামটা আমরা পেয়েছি, তা কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু জানবো, ঠিক আছে? অনেকগুলো পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, আমি কিন্তু ছোট ছোট করে অংশগুলো বলবো। দেখো, কৌটিল্য তার অর্থশাস্ত্রে ভারতীয় রাষ্ট্রচিন্তাকে একটি সুশৃঙ্খল ও সুসংগবদ্ধ রূপ দিয়েছেন। অর্থশাস্ত্রের আলোচনায় প্রকৃতিতে বস্তুনিষ্ঠ, ধর্মপেক্ষ, আধুনিক কয়টাতে ভাগ করেছে? 15টি অধিকরণ, 150টি অধ্যায়ে বিভক্ত। সমগ্র অর্থশাস্ত্রে মোট 180টি প্রকরণ, 6000 শ্লোক আছে। 6000 শ্লোক আছে। কত? 6000। প্রতিটি শ্লোকে রাষ্ট্রতত্ত্ব এবং প্রশাসনের পরিচালনার খুঁটিনাটি বিবরণ আমরা পাই। তার মানে কি, এই অর্থশাস্ত্রে আমরা খুঁটিনাটি রাষ্ট্রতত্ত্ব এবং প্রশাসনের পরিচালনা সম্পর্কে আমরা কিন্তু পাবো এই 6000 শ্লোকে। দেখো, তার মানে 15টি অধিকরণ রয়েছে এবং 150টি অধ্যায় রয়েছে। ছোটখাটো বই নয়, অনেক বড় বই। কেননা 150টি অধ্যায়। আমাদের এই ইতিহাস বই দেখো 5-6টা অধ্যায়, দেখো এত মোটা বই। তাহলে ওখানে 150টি অধ্যায় কত হবে? মানে মোটামুটি 6000 শ্লোক যদি থাকে, দুটো লাইন নিয়ে একটা শ্লোক, মানে মোটামুটি তোমার 12,000টা লাইন। তার মানে 12,000 লাইন যদি হয় তাহলে বেশ বড় বই আমরা বলতে পারি। বেশ, যাই হোক, দেখো প্রথম অধিকরণ, এখানে 15টি অধিকরণ রয়েছে। প্রথম অধিকরণে কি একদম জাস্ট আমরা এখানে নীল নীল যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো আমরা জানবো। প্রথম অধিকরণে কি? অর্থশাস্ত্রের প্রথম অধিকরণ বিনয়াধিকারিক নামে পরিচিত। তাহলে দেখো, এখানে যে 15টা দেওয়া রয়েছে
সেই 15টার কিন্তু আলাদা আলাদা কিন্তু নাম কিন্তু দেওয়া রয়েছে, আর সেই 15টা অধিকরণে 15 রকমের কাজ কিন্তু দেওয়া রয়েছে। তার মানে কি, প্রথম অধিকরণে কি কি দেওয়া রয়েছে, রাজার দায়িত্ব কেমন হবে, কর্তব্য কি থাকবে, রাজ্যের নিরাপত্তা, মন্ত্রী, গুপ্তচর নিয়োগ প্রভৃতি সম্পর্কে আলোচনা, এটা প্রথম অধিকরণে। দ্বিতীয় অধিকরণে কি, দ্বিতীয় অধিকরণে জনপদ নির্মাণে রাজার ভূমিকা কি থাকবে, শাসন কার্যে অধ্যক্ষদের নিয়োগ, সম্পত্তি সুরক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয়। এইভাবে তৃতীয়তেও তাই। দেখো, অর্থশাস্ত্রের তৃতীয় অধিকরণটি ধর্মস্থীয় নামে পরিচিত। দেখো, এখানে এমসিকিউ বা এসএকিউ হিসেবে থাকতে পারে যে অর্থশাস্ত্রের তৃতীয় অধিকরণটি কি নামে পরিচিত, তোমাকে লিখতে হবে ধর্মস্থীয় নামে পরিচিত। তাহলে এগুলো, আর সেখানকার বিষয়বস্তু কি, দেওয়ানি আদালত বিষয়ক ব্যবহার বিধি, রাষ্ট্রের আইন কানুন, বিচার ব্যবস্থা কেমন হবে, এটা আমরা তৃতীয় অধিকরণে পাই। এইভাবে কিন্তু পরপর পরপর চলে আসছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম করে এই নীল নীল যে পয়েন্টগুলো রয়েছে, মেন পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে 15টা দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু পড়ে রাখতে হবে। আমি চতুর্দশ এবং পঞ্চদশটা বলছি, মানে 14 এবং 15টা শেষের দিকে। যেমন ঔপনিবেশিক চতুর্দশ অধিকরণে মন্ত্র, ঔষধি, বশীকরণ দ্বারা শত্রু রাজ্যের দখলের উপায়ও আছে বলা, মানে কি করে আমরা মন্ত্র বসে আর একজনকে কি করতে পারবো, হারিয়ে দিতে পারবো, কালা জাদু, বুঝলে এগুলো। আর পঞ্চদশ যেটা শেষ অধিকরণ, সেখানে কি দেওয়া আছে, তন্ত্র যুক্তি নামক এই অধিকরণে কৌটিল্যের পরিচয় ও অর্থশাস্ত্র নামকরণের ব্যাখ্যাও কিন্তু আলোচনা পাওয়া যায় এই পঞ্চদশ অধিকরণে। দেখো, তোমাদের এখানে একটা সারণী দেওয়া রয়েছে, দেখো, অর্থশাস্ত্রের 15টি অধিকরণের উল্লেখিত অধ্যায় এবং প্রকরণের সংখ্যা তালিকা। প্রথমেরটা কি হচ্ছে, বিনয়াধিকারিক, তারপর হচ্ছে অধ্যক্ষ প্রচার, তারপর হচ্ছে ধর্মস্থীয়, তারপর হচ্ছে কণ্টক শোধন, 5 নম্বর যোগ্যবৃত্তি, 6 নম্বর হচ্ছে মণ্ডলজনী, তারপরে 7 নম্বর হচ্ছে সারগুণ্য। এইভাবে কিন্তু পরপর দেখো নাম রয়েছে। আর যেটা 15 নাম্বার, সেটা হচ্ছে তন্ত্র যুক্তি, এখানেই শেষ। অধ্যায়ের সংখ্যা কয়টি, প্রথমেরটা 21টি, দ্বিতীয়টা 36টি, হ্যাঁ, ধর্মস্থীয়তে 20টি অধ্যায়, প্রকরণের সংখ্যা 18, 38, 19, 13, 7, 2, এইভাবে করে একটা লিস্ট তোমাদের পড়ার সুবিধার্থে করে দিয়েছে। এত মনে রাখা দরকার নাই, জাস্ট এখানে 15টা যে তোমাদের এখানে অধিকরণ দেওয়া রয়েছে, 15টা অধিকরণে জাস্ট যদি 2-4টে নামগুলো কিন্তু তোমাদের পড়তে পারে, যে পঞ্চম যে অধিকরণটি তার নাম কি, যোগবৃত্ত, তা এই দেখো এখান থেকে তোমরা ছোট করে দিতে পারো মনে রাখার জন্য। ঠিক আছে, এত মনে থাকবে না, কিন্তু আমাদের তাও মনে রাখার চেষ্টা করতে হবে। পরের দিনে কি পড়াবো, অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের যে রাষ্ট্রনীতি, দুর্দান্ত একটা কৌশল কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমাদের এই জায়গাটা কিন্তু ভালোভাবে জানতে হবে। এই যে সম্পূর্ণ দেওয়া রয়েছে, পুরো 7টি উপাদান, পরস্পরের প্রকৃত জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র, এগুলো সম্পর্কে আমরা কিন্তু সপ্তাঙ্গ তত্ত্বটা কিন্তু পরের দিন আমরা কিন্তু জানবো। ঠিক আছে, তাহলে আজকে কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে একটু জানলাম, অর্থশাস্ত্রের কৌটিল্য অর্থশাস্ত্রের আবিষ্কার, অর্থশাস্ত্র যে কৌটিল্যেরই লেখা, তার সপক্ষে যুক্তি আবার বিপক্ষে যুক্তি, আর অর্থশাস্ত্রের আমরা যে অর্থশাস্ত্রের কৌটিল্যের বিষয়বস্তুগুলো কি কি রয়েছে, 15টা যে অধিকরণ, সেই 15টা অধিকরণ কিন্তু আমরা পড়ে রাখবো, যতটা মনে থাকে ততটাই আমাদের কিন্তু লাভ, ভুলে গেলে আর তো কিছু করার নেই। বেশ, ঠিক আছে।